নমস্কার সবাইকে। আমি আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমাদের আজকের যে আলোচনার গল্পটি, সেই গল্পটির নাম টর্চ বেচনেওয়ালা, অর্থাৎ টর্চ বিক্রেতা। গল্পটার যে মেইন যে বিষয়বস্তু বা যে থিম আমরা যদি বলি, সেটা হলো যে কীভাবে ধর্মের নাম করে বা আধ্যাত্মিক জিনিসের নাম করে অনেক সাধু সন্ন্যাসীরা থাকে, যারা সাধারণ মানুষকে ঠকায়। সেরকমই কিছু একটা জিনিসের দিকে একটু হালকা ইঙ্গিত দেওয়া রয়েছে। এবং এই গল্পে একজন টর্চ বিক্রেতা আছেন, যিনি হঠাৎ করে সাধু হয়ে যান, সন্ন্যাস হয়ে যান। ওনার মনে হয় যে ওনার এখন আত্মার ভেতরে, ওনার মনের ভেতরে টর্চ জ্বলে উঠেছে, আলো জ্বলে উঠেছে। তো সেই সব নিয়েই এই গল্পটা। আর তার আগে আরও ছোট্ট একটা কথা আমার একটু ব্যক্তিগত আমি বলে রাখি। কিছুদিন যাবৎ যারা আমার পুরনো ভিডিওগুলি দেখছে, ওরা বুঝতে পারবে যে আমার একটু কাশি। তো সেই জন্য আমার অনেক সময় আমি একটু চুপ হয়ে যাই, আমার একটু কথা বলতে সমস্যা হয়, মানে একসাথে অনেকক্ষণ কথা বললে কাশি ওঠে। তো সেরকমই একটা ব্যাপার আমার আছে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নেবে। আমরা শুরু করি গল্পটা। गल्पेर प्रथमे আমরা देखी যে लेखक बोलছেন, वह चौराहे पर बिजली का टॉर्च बेचा करता था। बीच में कुछ दिन वह नहीं दिखा, फिर दिखा, मगर इस बार उसने दाढ़ी बढ़ा ली थी और लंबा कुर्ता पहन रखा था। मैंने पूछा, कहाँ रहे और ये दाढ़ी क्यों बढ़ा रखी है? उसने जवाब दिया, बाहर गया था। दाढ़ी वाले सवाल का उसने जवाब ये दिया कि दाढ़ी पर हाथ फिरने लगा। मैंने कहा, आज तुम टॉर्च नहीं बेच रहे हो? उसने कहा, वह काम बंद कर दिया है, अब तो आत्मा के भीतर टॉर्च जल उठी है, ये सूरज सब टॉर्च अब व्यर्थ मालूम होती हैं। তো গল্পের শুরুতেই লেখক বলছেন যে চৌরাহে মানে চার রাস্তার মোড়ে বা রাস্তার মোড়ে সেই ব্যক্তিটা টর্চ বিক্রি করতেন। অনেক দিন যাবৎ ওনাকে দেখা যায়নি, এবং তারপর যখন হঠাৎ আবার ওনাকে দেখা গেল, তখন উনি একটা লম্বা একটা কুর্তা পাজামা পরে রাখলেন, আবার ওনার দাড়িও লম্বা। তো লেখক ওনাকে জিজ্ঞেস করলেন যে কোথায় ছিলেন আর এই দাড়িটা কেন লম্বা করেছেন। উনি বললেন যে আমি একটু বাইরে গেছিলাম। আর যে দাড়ি কেন লম্বা করেছিলেন, এই প্রশ্নের উত্তরে উনি শুধু নিজের দাড়িগুলির মধ্যে হাত বোলাতে লাগলেন, উনি কোনো উত্তর দিলেন না। লেখক তখন আবার জিজ্ঞেস করলেন যে আজ তুম টর্চ নেহি বেচ রহে হো, আজকে আপনি টর্চ বেচছেন না? তখন উনি বললেন, वह काम बंद कर दिए, এখন আমি ওই কাজটা বন্ধ করে দিয়েছি। अब आत्मा के भीतर टर्च जल उठी, এখন আমার আত্মার ভেতরে, আমার মনের ভেতরে টর্চ জ্বলে উঠেছে। এখন এই টর্চ বেচাটা আমার কাছে ব্যর্থ মনে হয়, মানে নর্মাল একটা টর্চ বেচা আমার কাছে ব্যর্থ মনে হয়, এভাবে উনি বললেন। मैंने कहा तुम शायद मैंने कहा तुम शायद संन्यास ले रहे हो। लेखक बोलें, आपने হয়তো সন্ন্যাস নিয়েছেন। जिसके आत्मा में प्रकाश फैल जाता है वह इसी तरह की बातें करता है, किससे दीक्षा ले आए। লেখক আবার বললেন যে আপনি হয়তো সন্ন্যাস নিচ্ছেন, কারণ যারা সাধারণত সন্ন্যাস নেয় তারা এই ধরনের কথা বলে। আপনি কোথা থেকে দীক্ষা নিয়ে এসেছেন? লেখক ওনাকে জিজ্ঞেস করলেন। তখন কি হলো যে মেরি বাত পর ওসে পীড়া হুই। পীড়া মানে ব্যথা, দুঃখ। আমরা বলি না দুঃখ, দর্দ, কষ্ট, পীড়া, এরকমভাবে তোমরা মিম দেখতে পাও হয়তো। তো পীড়া মানে কষ্ট। मेरी अरे मेरी बात पर उसे पीड़ा हुई। उसने कहा, ऐसा कठोर वचन मत बोलिए, आत्मा सबकी एक होती है। मेरी आत्मा को चोट पहुंचाकर आप इतनी आत्मा को घायल कर रहे हैं, आप अपनी आत्मा को घायल कर रहे हैं। তখন উনি বললেন যে আপনি এই ধরনের কঠোর কথাবার্তা বলবেন না, আত্মা আমাদের সবার এক, আর আপনি আমাকে কষ্ট দিয়ে বা আমার আত্মাকে কষ্ট দিয়ে নিজেকেও ঘা করছেন, নিজের আত্মাকেও কষ্ট দিচ্ছেন, এভাবে উনি বললেন। তখন লেখক আবার বললেন যে मैंने कहा, ये सब तो ठीक है, मगर ये बताओ कि तुम अचानक ऐसा कैसे हो गए? क्या बीबी ने तुम्हें त्याग दिया? क्या उधार मिलना बंद हो गया? क्या साहूकार ने ज़्यादा तंग करना शुरू कर दिया? क्या चोरी के मामले में फंस गए? आखिर बाहर के टॉर्च भीतर आत्मा में कैसे घुस गई? লেখক অনেক কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন যে সব তো মানলাম, সব বুঝলামও, কিন্তু আপনি এইটা বলেন যে আপনি হঠাৎ করে এভাবে পাল্টে গেলেন কিভাবে? আপনাকে কি আপনার বউ ছেড়ে দিয়েছে, নাকি আপনাকে মানুষ ধার দেওয়া বন্ধ করে দিয়েছে, আপনার টাকা পয়সা নিয়ে কারোর সাথে মামলা হয়েছে, আপনাকে যারা আপনার সঙ্গী সাথীরা আছে তারা কি আপনাকে খুব পরিশান করছে, খুব যন্ত্রণা দিচ্ছে, নাকি আপনি কোনো চুরি ডাকাতির মামলায় ফেসে গেছেন? মানে
কিভাবে এমন হলো যে বাইরের টর্চটা আপনার ভিতরে জ্বলে উঠলো? একটু রসিকতা রসিকভাবে লেখক ওনাকে জিজ্ঞেস করলেন। এই যে এখানে শব্দার্থটা আসে সন্ন্যাস, সন্ন্যাস মানে সংসারকে ত্যাগ দেনা, সেটা আমরা সকলেই জানি যে সন্ন্যাস মানে সংসারকে ত্যাগ করে নেওয়া এরকম। तारपर आबर देख एखने আছে जो उसने कहा आपके सब अंदाजे गलत है, ऐसा कुछ नहीं हुआ, एक घटना हो गई है जिससे जीवन बदल दिया है, उससे मैं गुप्त रखना चाहता हूँ, परंतु क्योंकि आज ही मैं यहाँ से दूर जा रहा हूँ इसलिए आपको सारा किस्सा सुना देता हूँ। তখন সেই টর্চ বিক্রেতা আবার লেখককে বললেন যে আপনি যা যা আন্দাজ করছেন সেই সব আন্দাজই ভুল। আসলে একটা ঘটনা হয়েছে, যে ঘটনাটাকে আমি খুব গুপ্ত এবং খুব ব্যক্তিগত রাখতে চাই, কিন্তু যেহেতু আমি আজকেই এই জায়গাটা থেকে চলে যাচ্ছি বা এখান থেকে চলে যাচ্ছি, তো আমি আপনাকে সেই কেচ্ছাটা বা সেই গল্পটা আমি শোনাতেই পারি। उसने बयान शुरू किया, তারপর উনি বলা শুরু করলেন নিজের গল্পটা। उसने बोला कि 5 साल पहले की बात है, मैं हताश हुआ अपने एक दोस्त के साथ एक जगह बैठा था, हमारे सामने आसमान से छूता हुआ एक सवाल खड़ा था। वह सवाल था पैसा कैसे पैदा करें। हम दोनों ने उस सवाल की एक एक टांग पकड़ी और हटाने की कोशिश करने लगे। हमें पसीना आ गया पर सवाल हिला भी नहीं। दोस्त ने कहा मित्र, इस सवाल के पाँव ज़मीन में गहरे गड़े हैं, ये उखड़ेगा नहीं, इससे टाल जाए। তো উনি বললেন যে ঘটনাটা হলো 5 বছর আগের। আমি খুবই হতাশ, খুবই নিরাশ হয়ে, খুবই দুঃখিত হয়ে আবার এক বন্ধুর সাথে একটা জায়গায় আমি বসেছিলাম। সেখানে কি হলো, আমাদের সামনে একটা প্রশ্ন যেমন লাগে একটা প্রশ্ন ছিল, এবং যেমন মনে হয়েছিল যে প্রশ্নটা মাটির মধ্যে পোতা আছে এরকম। প্রশ্নটা ছিল যে টাকা কিভাবে আমরা উপার্জন করব, বা আমরা টাকা কিভাবে তৈরি করব, জন্ম দেব। এখানে এমনভাবে বলা হয়েছে যে টাকা কিভাবে জন্ম দেব বা টাকা কিভাবে উপার্জন করব। তো টর্চ বিক্রেতা এবং ওনার বন্ধু দুজনে মিলেই খুব কষ্ট করলেন, খুব চেষ্টা করলেন সেই প্রশ্নটাকে সেখান থেকে সরানোর, কিন্তু ওনারা পারলেন না। তখন ওনার যে বন্ধু ছিলেন সে বন্ধু বললেন মিত্র, এই সওয়ালকে পাও ज़मीन में है, ये उखड़ेगा नहीं, इसे टाल जाए। তখন ওনার বন্ধু বললেন যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার যে পাগুলি আছে সেই পাগুলি মাটিতে পোতা আছে, এই যে প্রশ্নটা সেটা এখান থেকে সরবে না, চলো আমরা এটাকে বাদ দিয়ে দিই বা এটাকে আমরা অ্যাভয়েড করি। এইটুকু বলার পর দেখি আমরা কি হয়। हमने दूसरी तरफ मुंह कर लिया पर सवाल फिर हमारे सामने आकर खड़ा हो गया। तब मैंने कहा मित्र, ये सवाल टलेगा नहीं, चलो इसे हल कर ही दे। पैसा कमाने के लिए कुछ काम धंधा करें। हम इसी वक्त अलग अलग दिशाओं में अपनी अपनी किस्मत आजमाने निकल पड़े। 5 साल बाद ठीक इसी तारीख हुई, इसी वक्त हमें यही मिले। তখন ওরা বলল যে না, এই প্রশ্নটা তো এখানে পোতা আছে, এটা এখান থেকে উঠবে না। সেই বলে ওরা অন্যদিকে ঘুরে গেল, ওই টর্চ বিক্রেতা ওনার বন্ধু, এবং যখন ওরা অন্যদিকে ঘুরলো সেই প্রশ্নটাও ওদের দিকে ঘুরলো সামনে। তখন লেখক বললেন যে বন্ধু, এই প্রশ্নটা আমাদের সামনে থেকে নড়বে না, চলো আমরা এই প্রশ্নটার সমাধান খুঁজি। এবং তখনই ওরা দুজন আলাদা আলাদা পথে, নিজেদের পথে ওরা বেরিয়ে পড়লো। এবং সেখানে ওদের শেষ কথা এটাই ছিল যে আজ থেকে ঠিক 5 বছর পর আজকেরই তারিখে আর একই সময়ে আমরা এই জায়গাতেই আবার দেখা করব। এই শেষ কথা বলে দুজন দুজনের গন্তব্যের দিকে বেরিয়ে পড়ল। दोस्त ने कहा मित्र, साथ ही क्यों ना चले। তখন ওনার বন্ধু বললেন যে বন্ধু, আমরা একসাথেই কেন চলছি না, একসাথেই কেন যাচ্ছি না, বা একদিকেই কেন যাচ্ছি না। তখন যে टॉर्च विक्रेता उन्हीं बोलें जे नहीं, किस्मत आजमाने वालों की जितनी पुरानी कथाएं मैंने पढ़ी, सब में वे अलग अलग दिशा में जाते हैं, साथ जाने की किस्मतों को टकरा कर टूटने का डर रहता है।
তখন উনি বললেন যে না, আমরা একসাথে যাব না, কারণ আমি আজ অবধি আম, আম, যতগুলি এরকম ঘটনা পড়েছি, যারা নিজের ভাগ্যকে পরীক্ষা করতে কোনো একটা গন্তব্যের দিকে ছুটে, তাদের মধ্যে কেউই দুজন মিলে একসাথে যায় না। কারণ দুজন মিলে একসাথে গেলে যে দুজনের ভাগ্য আছে সেই ভাগ্যগুলি টক্কর খায় এবং ভেঙে যায়। এরকমভাবে উনি বললেন। তারপর আবার উনি লেখককে, আমাদের যে লেখক আছেন ওই লেখককে বলতে শুরু করলেন, तो साहब हम अलग अलग चल पड़े। मैंने टॉर्च बेचने का धंधा शुरू कर दिया चौराहे पर। यह मैदान में लोगों को इकट्ठा कर लेता था और बहुत नाटकीय ढंग से कहता, आजकल सब जगह अंधेरा छाया रहता है, रातें बेहद काली होती है, अपना ही हाथ नहीं सूझता, आदमी को रास्ता नहीं दिखता, वह भटक जाता है, उसके पाँव कांटों से बिंध जाते हैं, वह गिरता और उसके घुटने लहूलुहान हो जाते हैं, उसके आसपास भयानक अंधेरा है, शेर और चीते चारों तरफ घूम रहे हैं, सांप ज़मीन पर रेंग रहे हैं, अंधेरा सबको निगल रहा है, अंधेरा घर में भी है, अंधेरा घर में भी है, आदमी रात को पानी पीने उठता है और सांप पर उसका पाँव पड़ जाता है, सांप उसे डस लेता है और वह मर जाता है। তো তখন উনি বললেন যে ঠিক আমি আমার বন্ধুকে বলে আমি আমার রাস্তায় আসলাম এবং আমি টর্চ বেচা শুরু করলাম। তারপর উনি বললেন যে আমি যে টর্চ বেচার ধান্দা বা ব্যবসা আমি শুরু করি এবং সেখানে কোনো রাস্তার মোড়ে বা কোনো মাঠে আমি লোকজন জমা করে নিতাম, জড়ো করে নিতাম এবং সেখানে অনেক নাটকীয়ভাবে অনেক ধরনের অঙ্গভঙ্গি করে আমি মানুষকে এরকম বলতাম যে আজকাল সব জায়গা আন্ধেরা হ্যাঁ, আজকাল সব জায়গা অন্ধকার আছে। তারপর বেহেদ কালি রাত হ্যাঁ, অনেক অন্ধকার রাত হয়, নিজের হাত মানুষ দেখে না, আদমি রাস্তা নেই দেখ পাতা है, आदमी রাস্তা ভটক जाता है, মানুষ রাস্তা ভুলে যায়, মানুষের পায়ের মধ্যে কাঁটা ফুটে যায়, মানুষ হোঁচট খেয়ে পড়ে যায় এবং লহু লুহানা, এই যে এখানে একটা শব্দ আছে, এই যে লহু লুহানা, লহু মানে হলো আরে এই যে লহু মানে হলো রক্ত, তো লহু লুহান মানে রক্তাক্ত। তো তখনই বললেন যে মানুষ পড়ে যায় এবং মানুষের রক্ত বেরিয়ে যায়, রক্তারক্তি কাণ্ড ঘটে যায় এবং ওর আশেপাশে অনেক অন্ধকার থাকে এবং শের, চিতা, বাঘ, ভালুক এইসব আমাদের আশেপাশে ঘুরতে থাকে, নিচে মাটির মধ্যে সাপ থাকে এবং আমাদের ঘরেও অন্ধকার থাকে। আমরা যদি রাতে অনেক সময় ঘুম থেকে উঠে আমাদের মাটিতে আমরা যদি পা রাখি, তখন মাটির মধ্যে সাপের উপর অনেক সময় আমাদের পা পড়ে যায় এবং সাপ আমাদের কামড়ে দেয় আর আমরা মরে যাই। উনি বললেন যে আমি মাঠে বা কোনো রাস্তার মোড়ে টর্চের ধান্দা শুরু করার পর লোকজন জড়ো করে আমি এইরকমভাবে বলতাম। तारपर आबार उन्हीं बोलছেন যে आपने तो देखा ही है साहब कि लोग मेरी बातें सुनकर कैसे डर जाते थे, भरी दोपहर में भी वे अंधेरे के डर से कँपने लगते थे, आदमी को डराना कितना आसान है। তখন উনি বললেন, আরে আপনি তো এখানকারই লোক, আপনিই তো দেখেছেন যে আমার এই ধরনের কথাগুলি শুনে মানুষ কিভাবে ভয় পেয়ে যেত। মানুষ এত ভয় পেয়ে যেত যে ভর দুপুরের সূর্যের আলোতে ওরা অন্ধকারের জন্য ভয় পেয়ে যেত। আর মানুষকে ভয় দেখানো কতটা সহজ উনি বললেন। আসলে কি সত্যি? আমি তোমাদের কাছে এই প্রশ্নটা রাখছি, আসলে কি আমাদেরকে ভয় দেখানো এতটাই সহজ? তোমাদের কি মনে হয়? তোমরা নিচে কমেন্ট করে জানাবে। আসলে আমরা ভয় তখনই পাই যখন আমরা অন্যের কথায় বেশি বিশ্বাস করি নিজের থেকে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যেটা, মানে অনেক জিনিস থাকে যেটা আমাদের বড়রা বলে বা যেগুলি সত্যি হয়, কিন্তু আমরা প্রায়শই অন্যের কথা শুনে আমরা জিনিসগুলি বিশ্বাস করা শুরু করি। যেমন একটা সাধারণ একটা কথা, আমি তোমাদের পড়াশোনার ছাত্র, তোমাদেরকে নিয়েই আমি বলছি। তোমরা এখন ক্লাস 8-এ পড়ো, কিছুদিন পর তোমরা 9-এ উঠবে, তারপর তোমরা ক্লাস 10-এ যাবে, মাধ্যমিক পরীক্ষা দেবে। তো এখন হয়তো কেউ মাধ্যমিকের ছাত্র একজন আছে যে বলছে, আরে ক্লাস 10-এর বা মাধ্যমিকের অঙ্ক তো খুব কঠিন। সেটা শুনে তুমি হয়তো ভয় পেয়ে গেলে, কিন্তু আদতে দেখলে যে তুমি যখন মাধ্যমিক পরীক্ষাটা দিচ্ছ বা তুমি যখন ক্লাস 10-এ উঠছো, সেই অঙ্কগুলি তোমার কাছে জল ভাত, তোমার কিছুই মনে হলো না, তুমি খুব সহজেই সেই অঙ্কগুলি করতে পারলে, খুব সহজ মনে হলো তোমার কাছে।
কিন্তু তার আগে তুমি যখন ছোট ছিলে বা যখন তুমি সেই অঙ্কগুলি করতে না বা যখন প্রথম প্রথম টেনে উঠলে তখন অন্য কারোর কথায় তুমি ভয় পেয়ে গেলে। এটা আমি একটা সাধারণ একটা জিনিস বললাম, এবং এই ধরনের ঘটনাগুলি আমাদের আশপাশে প্রায়শই হতে থাকে। তারপর আমরা দেখি গল্পে কী হলো। আমরা একবার দেখে নিই যে গল্পটা কতটা বড়, আমরা যদি আজকের ভেতর শেষ করতে পারি। একটু বড় আছে, তো আমরা দেখি এই যে পেজটা আছে এটাই আমরা আজকে শেষ করে নিই, এবং আবার আগামীকালকে সেকেন্ড পার্টে আমরা পুরোটা শেষ করব। তখন উনি আবার বললেন যে লোক डर जाते थे तब मैं कहता भाइयों ये सही है कि अंधेरा है मगर प्रकाश भी है, वही प्रकाश मैं आपको देने आया हूँ। हमारा सूरज छाप टॉर्च में वह प्रकाश है जो अंधकार को दूर भगा देता है। इसी वक्त सूरज छाप टॉर्च खरीदो और अंधेरे को दूर करो। जिन भाइयों को चाहिए ऊंचा हाथ करें। তখন উনি বললেন যে মানুষ তখন ভয় পেত, যে আমি মানুষকে, আমার কথা শুনে মানুষ ভয় পেত, আমি মানুষকে ভয় দেখিয়ে দিতাম, এবং ঠিক তখনই যখন মানুষ ভয় পেয়ে যেত তখন আমি বলতাম যে যে ভাই বা ভাই বোনেরা দেখো, যেখানে অন্ধকার আছে সেখানে আলো আছে, প্রকাশ মানে আলো, প্রকাশও আছে, আর সেই আলোটাই আমি তোমাদেরকে দিতে এসেছি, এবং সেই আলোটা আমাদের সুরজ ছাপ, এই উনি যে টর্চ বিক্রি করতেন সেই টর্চের কোম্পানিটার নাম ছিল সুরজ ছাপ, সেই টর্চের সুরজ ছাপ কোম্পানির যে টর্চটা আছে সেই টর্চটাই তোমাদেরকে সেই আলোটা দেবে, এবং সেই অন্ধকারটাকে দূরে সেই অন্ধকারটা সেই টর্চের মাধ্যমেই দূর হবে। তাই জন্য এখনই সুরজছাপ টর্চ কেনো আর অন্ধকার দূর করো, যাদের যাদের চাই তারা হাত তোলো, এরকমভাবে উনি বলতেন। মানে উনি ওনার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আছে সেটা উনি বললেন, যে প্রথমে উনি মানুষদেরকে ভয় দেখাতেন যে অন্ধকার অন্ধকার বলে, তারপর যখন অন্ধকারের জন্য মানুষ ভয় পেয়ে যেত তখন উনি আরে এই অন্ধকারটা তো আপনি দূর করতে পারবেন আমার সুরজছাপ টর্চ কিনে, সেই বলে উনি লোকেদের কাছে টর্চটা বেচতেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমরা গল্পটা সেকেন্ড পার্ট, গল্পের যে পরের পার্টটা সেটা আমরা সেকেন্ড ভিডিওতে আগামীকালকে শেষ করব। আজকে এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, আবারও দেখা হবে এই গল্পটার সেকেন্ড পার্টে।